নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় বসার পরেই ঘোষণা করা হয়েছিল যে অতি শীঘ্র সপ্তম বেতন কমিশন গঠিত হবে। সেই অনুযায়ী ক্ষমতায় বসার কদিন পরেই 18 মে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে, যে বৈঠকে সভাপতিত্ব করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, সেখানে সপ্তম বেতন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এরপরে কদিন মাঝখানে মাস দুয়েক গিয়েছে। এখন সপ্তম বেতন কমিশনের কাজ করার যে টার্মস অফ রেফারেন্স, অর্থাৎ যে পরিধির মধ্যে এই বেতন কমিশন কাজ করবে, তা প্রকাশ করল রাজ্য সরকার। এবং সেই যে টার্মস অফ রেফারেন্স, তাতে এমন কতগুলো বিষয় রয়েছে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের বিলক্ষণ খুশি হওয়ার কারণ রয়েছে। আমরা যে টার্মস অফ রেফারেন্স যেটা আমরা হাতে পাচ্ছি, তাতে বলা হয়েছে যে কর্মচারীর পরিবারে 5 জন সদস্য আছেন, এইটা ধরে বেতন স্তর ঠিক করতে হবে। 5 জন সদস্য মোটামুটিভাবে গড়ে এটাই দেশে ধরে নেওয়া হয়। কোনো কোনো পরিবারে এর থেকে বেশি থাকতে পারে, কম থাকতে পারে। কম থাকলে সমস্যা নেই, কিন্তু বেশি থাকলে, অর্থাৎ বাবা মা, তার ছেলে কর্মচারী বা মেয়ে কর্মচারী, ছেলে বা মেয়ের স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানরা, এই ভিত্তিতে 7 জন 8 জনের পরিবারও অনেক ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে পরিবার 5 জনের, এইটা ধরে বেতনক্রম ঠিক করতে হবে। যেটা বলা হয়েছে যে পরিবারের সদস্যরা কত ক্যালোরি খাদ্য পাচ্ছেন, সেইটা একটা মাপকাঠি করতে। এর আগে বলা হচ্ছিল যে 2700 ক্যালোরি খাদ্যের মধ্য দিয়ে সেই পরিবারের সদস্য পাচ্ছেন কিনা এটা দেখতে হবে। এবারে বলা হয়েছে 3490 বা প্রায় 3500 ক্যালোরি পাওয়া দরকার পরিবারের সদস্যদের, সেই হিসেবে বেতনক্রম ঠিক করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বছরে 3% করে বেতন বৃদ্ধি হয়। এটাকে ইনক্রিমেন্ট বলে এবং এটা স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি হয়। এই 3%কে বাড়িয়ে 5% করার কথা এই টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে, যাতে কর্মচারীদের খুশি হবারই কথা। বলা হয়েছে বেতনক্রম এমনভাবে ঠিক করতে হবে যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের বেতনের ফারাক কমে আসে। বেতনের ফারাক এখন যথেষ্টই, ডিএ ধরলে আরও বড় ফারাক। সেই ফারাক যাতে কমে আসে, সেটাই দেখার কথা বলা হয়েছে এই টার্মস অফ রেফারেন্সে। ডিএর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। ডিএর ব্যাপারে আমরা জানি গত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, তাদের বক্তব্য ছিল ডিএ কোনো বাধ্যতামূলক ব্যাপারই নয়। সরকারের কাছে টাকা থাকলে বা সরকার মনে করলে ডিএ দেবে, সরকার মনে না করলে ডিএ না দিলেও চলে। এইটা নিয়ে সুপ্রিম কোর্ট অবধি মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হেরে যায়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশও সঠিকভাবে রাজ্য সরকার পালন করেনি। এই অভিযোগও কর্মচারীরা বারবার করেছেন। এখন এই টার্মস অফ রেফারেন্সে বলা হলো সর্বভারতীয় ভিত্তিতে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ ভোগ্য পণ্য যেভাবে তার দাম বৃদ্ধি হচ্ছে,
তার হিসেব রাখে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই। এটার যে সর্বভারতীয় সূচক যেটাকে বলে AICPI, তার ভিত্তিতেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নির্ধারণ করতে হবে। সুতরাং রাজ্য সরকারের খেয়াল খুশি মতো নয়, সর্বভারতীয় ভোগ্যপণ্য মূল্য বৃদ্ধির সূচক, তার ভিত্তিতে সেটাকে ঠিক করতে হবে। বলা হয়েছে বাড়ি ভাড়া বাবদ ভাতা, সেটা খতিয়ে দেখতে হবে। আজকাল বাড়ি ভাড়া অনেক বেড়েছে। পরিবহন ভাতা, সেটাকেও দেখবার কথা বলা হয়েছে। পরিবারে যদি ছাত্রছাত্রী থাকে তাহলে তাদের শিক্ষা ভাতা, তারা যদি হস্টেলে থাকে তাহলে হস্টেলে থাকার জন্য কিছু বাড়তি সুবিধা, এই ব্যাপারগুলো দেখতে বলা হয়েছে। পেনশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে। সেটা হলো এই যে কোনো কর্মী রিটায়ার করার পরে পেনশনের অধিকারী হন। অনেক সময় কর্মীরা পেনশনের খানিকটা অংশ বিক্রি করে দেন, এটাকে টেকনিক্যাল ভাষায় বলে কমিউট করা, এবং তার বিনিময়ে সে এককালীন একটা বড় টাকা হাতে পান। অনেকেই অবসরের পরে নানান কারণে পেনশনের একাংশ বিক্রি করে। এই টাকাটা চিরকালের জন্যই তার পেনশন থেকে বাদ যায় না, কিছু বছরের পরে আবার সেটা পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেটা বাদ দেওয়া হয়েছিল বা যেটা বিক্রি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সামনে দাবি রেখেছেন যে এই যে বিক্রি করা অংশ আবার ফেরত আসবে, এটা কেন্দ্রের জন্য এখন আছে 15 বছর পরে, সেটাকে কমিয়ে 11 বছর করার দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের যে পে কমিশন, অষ্টম বেতন কমিশন, তার কাছে রেখেছেন। এখন আমরা দেখতে পেলাম রাজ্য সরকার নিজেই বলেছেন যে এই কমিউটেড পেনশন, অর্থাৎ পেনশনের যে অংশ কর্মচারী বিক্রি করে দিয়েছেন, সেই অংশটা 11 বছর বাদে তারা আবার ফেরত পেতে পারেন, যাতে বা পুরো পেনশনই তারা যাতে পেতে পারেন, সেইটা টার্মস অফ রেফারেন্সে লেখা রয়েছে। এছাড়া যেটাকে লিভ এনক্যাশমেন্ট বলা হয়, অর্থাৎ সারা জীবনে, কর্মচারী জীবনে তাঁর যদি এমন কিছু ছুটি থাকে যে ছুটি তিনি নেননি, ছুটি নেয়ার বদলে ডিউটি করেছেন, তাহলে তার সেই ছুটি জমতে থাকে। এখন এই যে ছুটি, জমা ছুটি, তার একটা ঊর্ধ্বসীমা পর্যন্ত সেটাকে এনক্যাশমেন্ট করা যায়, অর্থাৎ সেই ছুটির টাকা সেই কর্মচারী পেতে পারেন। টেক 2, এই জায়গাটা আমি আরেকবার বলছি, মোবাইলে আওয়াজ হয়েছে। টেক 2, ছুটি লিভ এনক্যাশমেন্টের ব্যাপারেও বড় কথা বলা হয়েছে। আমরা জানি যে কর্মচারী সারা জীবন যখন চাকরি করেন তখন সমস্ত ছুটি সে গ্রহণ নাও করতে পারেন, বা অনেক সময় অফিসের প্রয়োজনেও থাকতে হয়। তার ফলে তার সারা কর্মচারী জীবনে যত ছুটি ছিল তার একটা অংশ জমে যেতে পারে। সেই ছুটি অবসরের সময় তিনি বিক্রি করতে পারেন এবং সেটাকে লিভ এনক্যাশমেন্ট বলে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কমিশনের কাছে দাবি করেছেন এখন যে নিয়ম আছে 300 দিন পর্যন্ত ছুটি টাকা এনক্যাশমেন্ট করে কর্মচারী অবসরের সময় পাবেন, সেটাকে বাড়িয়ে 600 দিন করতে, এই দাবি তারা করেছে। এখানে রাজ্য সরকার এই টার্মস অফ রেফারেন্সে এই লিভ এনক্যাশমেন্টের যে ঊর্ধ্বসীমা সেটার ব্যাপারে দেখতে বলেছে। এই টার্মস অফ রেফারেন্সে বলেছে যে চলতি বছরের 30শে জুন পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের একটা এক্সট্রা ইনক্রিমেন্ট দেয়া যায় কিনা সেটা ভেবে দেখুক। এরপরের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। একজন রাজ্য সরকারি কর্মচারী তার সারা কেরিয়ারে 3 বার অটোমেটিক প্রমোশন পান। একবার 8 বছর কর্মচারী জীবনের পরে, তার পরেরটি পান 15 বছর কর্মচারী জীবনের পরে, এবং তার পরেরটি পান 24 বছর কর্মচারী জীবনের পরে। এই জিনিসটাকে সংশোধন করে রাজ্য সরকারের প্রস্তাব যে 5 বার একজন কর্মচারী প্রমোশন পেতে পারেন। সেটা কীরকম? 5 বছরের শেষে, 8 বছরের শেষে, 12 বছরের শেষে,
18 বছরের শেষে এবং 24 বছরের শেষে, অর্থাৎ 5 বার তিনি প্রমোশন পেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে ক্যাশলেস ট্রিটমেন্ট কর্মচারীদের এবং যে ডাক্তারবাবুরা কর্মচারীদের চিকিৎসা করবেন তাদের ফি বৃদ্ধি, চিকিৎসার আরও নানান সুযোগ সুবিধার কথাও এই টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে। এই টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কাজ শুরু করবে। কবে সপ্তম বেতন কমিশন কাজ শুরু করে এবং তার গতিপথ কীরকম হয় সে সম্পর্কিত যা যা খবরাখবর আমরা পাবো আপনাদের কাছে জানাতে থাকবো। দেখতে থাকুন কলকাতা টিভি।